হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উপবৃত্তের আরো কিছু ম্যাথ সলভ করব। তো আজকের ক্লাসটাই হবে আমাদের উপবৃত্তের একদম শেষ ক্লাস। এর আগে আমরা সম্ভবত 5টা ক্লাস নিয়েছি, আজকে 6 নাম্বার ক্লাস। আশা করি তোমরা সবাই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসছো, এবং সেগুলো যদি করে আসো আজকের ক্লাসটা দেখবে একদমই সিম্পল, এবং আজকের ম্যাথগুলো হবে অনেক বেশি সুন্দর। তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে আমাকে কোশ্চেনে বলছে উপবৃত্তের কেন্দ্র 0 0, ঠিক আছে, মূলবিন্দুতে, এবং এর উপকেন্দ্র দিয়ে দিছে। আবার এটার নিকটতম বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুটাও দেওয়া আছে। একটা মজার বিষয়, তুমি দেখো, মানে কোশ্চেনটা পড়ে তোমার কাছে কেমন যেন মনে হচ্ছে, খুবই ক্রিটিক্যাল মনে হয়। এটা রিসেন্টলি 19 সালেই আসছে। তুমি জাস্ট একটু খেয়াল করো, তুমি যদি একটা চিত্র আঁকো দেখবা তোমার জন্য কত ইজি হয়ে যায় ম্যাথটা। শুরু করতেছি, দেখো। আচ্ছা দেখো, আমি আমার কাঙ্ক্ষিত যেই উপবৃত্ত সেটা আঁকার চেষ্টা করছি। এখন তুমি দেখো কেন্দ্রটা কিন্তু 0 0তেই রাখছি, ইটস ওকে। তারপর দেখো, একটা মজার বিষয় দেখো, উপকেন্দ্রটা কিন্তু 1 0। 1 0 কোন দিকে হবে? হয়তো এই দিকে হবে। এই যে আমি ধরলাম এটা 1 0। এটা এস বিন্দু, ওকে, বিন্দুটা লিখলাম না, 1 0। তুমি খেয়াল করো, এখন বলছে এর নিকটতম বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু। আচ্ছা, বৃহৎ অক্ষ তো এইটা, তাই না? দেখো, এটাই বৃহৎ অক্ষ। যেহেতু উপকেন্দ্র এই দিকে আছে, তাহলে বৃহৎ অক্ষ এই দিকেই হবে, এইটুক শিওর। আর সেই বৃহৎ অক্ষের নিকটতম প্রান্ত বিন্দু, তুমি দেখো বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু এই দিকেও আছে, আবার এই দিকেও আছে। তো নিকটতম কোনটা? অবশ্যই এটা। দেখো, উপকেন্দ্র থেকে এটা কাছে, তার মানে তোমাকে এই বিন্দুটাও দেওয়া আছে। এবং এই বিন্দুটা কত বলতো? এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এবং এটার ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে রুট 2/√3, না, এ হচ্ছে 2/√3, 0। তার মানে সেও এই দিকেই আছে, এটা বোঝা যাচ্ছে যেহেতু y এর ভ্যালু 0। তো দেখো, তুমি জাস্ট এইটুকু ইনফরমেশন দেখে তোমার মাথা ঘোলায় যাইতে পারে, কিন্তু তুমি একটা মজা দেখো, যখনই কেন্দ্রটা 0 0তে হবে তখন অক্ষ হয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাই না? তো এরকমটা হইলে তোমার অটোমেটিক, আমি তোমাকে সব সময় বলছি যে তুমি উপবৃত্তটা তখন ধরে নিবা কি বলতো? ধরে নিবা উপবৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তোমার কাজ অলরেডি শেষ, অনেক, ইকুয়াল টু 1। জাস্ট এখন তোমার এ এবং বি এর ভ্যালুটা বের করতে হবে, আর কিছুই না। এখন তুমি দেখো, এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্রটা স্থানাঙ্ক এইদিকে হলে তো আমি জানি সেটা কি হয় বলতো? এ কমা ই হয় না? এ বাই ই হয়, এ ই, সরি, সেটা হয় এ ই। তার মানে দেখো, তোমার এই এর ভ্যালুটা আসলে দেওয়া আছে। দেখো, এই মানে তো 1, এই যে এদিকে 1। তুমি যদিও দেখছো এটা উপকেন্দ্র, এটা আসলে এ ই, বুঝছো? কারণ উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয় আমরা জানি, এস সমান উপকেন্দ্রের স্থানাঙ্ক এস সমান প্লাস মাইনাস এ ই কমা 0 হয়। আর ডান দিকে তো অবশ্যই পজিটিভ হবে। তো সেই a এর ভ্যালুটা হচ্ছে 1, দেখছো? এখন তুমি বলতে পারো যে এটা দিয়ে কি লাভ হলো? এটা দিয়ে একটা লাভ আছে। তুমি দেখো একটা মজার বিষয়, এখানে এই যে কেন্দ্র সেটা থেকে এই পরিমাণ যে দূরত্ব, শীর্ষ পর্যন্ত দূরত্ব, সেই দূরত্বটার পরিমাণ কত বলতো? এ পরিমাণ হয় না? এইটুকুই কিন্তু এ। যারা আমার প্রথম ক্লাসটা দেখছো উপবৃত্তের, তোমরা জানো এতটুকু দূরত্ব, শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে এ। এবং তুমি খেয়াল করো, এখানে যেহেতু বিন্দুটা 2/√3 দেওয়া আছে, দেখো 2/√3, তার মানে এই ভ্যালুটা অবশ্যই 2/√3 হবে। তার মানে দেখো, আলটিমেটলি ইনডিরেক্টলি অর ডিরেক্টলি তোমার এর ভ্যালুটা দেওয়া ছিল, বুঝছো? দেখো, এটাই ছিল মজার ব্যাপার। তার মানে তুমি দেখো, এর ভ্যালু তুমি ইউজ করতে পারবা। এর ভ্যালুটা হচ্ছে 2/√3 ইকুয়াল টু 1। তো এই যে ম্যাথটা তুমি দেখো, এখানে কিন্তু অলরেডি এর ভ্যালু জানো, জাস্ট এখন বি এর ভ্যালুটা বের করতে হবে। এবং বি এর ভ্যালু বের করার জন্য ই জানা দরকার থাকতে হয়, তাই না? ই জানলে ভালো। এই যে ই এখন বের করে ফেলবো, ই সমান কি হবে?
2/√3 ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে √3/2, উল্টে গেল। দেখো আমি এর ভ্যালু পেয়ে গেলাম। তা আমি যখন এর ভ্যালুটা আছে এখানে আমি এর ভ্যালুটা লিখে রাখি। সমান কত? সমান আসলে 2/√3, এটা পাইছি, এই পয়েন্ট থেকেই পেয়ে গেছি। আচ্ছা, তার মানে দেখো এখানে যে দুইটা পয়েন্ট ছিল, এটা আসলে এখানে এই ছিল আর এখানে এ ছিল। এখন তুমি দেখো আমি যেহেতু এত কিছু জানছি, এবার এর ভ্যালু থেকে বি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। দেখো সমান কি লিখতে পারি? সমান লিখতে পারি 1 - b²/e²। এটা সবাই জানে সূত্র। তাহলে স্কোয়ার সমান কি হবে? দেখো এর ভ্যালু তো আমি জানি যে √3/2, এটার স্কোয়ার করো তাহলে 3/4। এটা হচ্ছে স্কোয়ার সমান কি হবে? 1 মাইনাস রুটটা চলে যাবে, b² উপরে রাখলাম, b²/a²। a² এর ভ্যালু কত হবে? 4/3। এই বলতে আমি এটা কি স্কোয়ার করলাম, এটা 4/3 হবে। ওকে, এখন জাস্ট তুমি কি করবা, এক পাশে নিয়ে আসি। ওকে, ধরো b²/3/4, সরি 4/3, 4/3 এটা নিয়ে আসলাম বাম পাশে, আর ওই পাশে 1 মাইনাস 3/4। 1 মাইনাস 3/4 মানে কত বলো তো? 1/4 হবে, বুঝছো? তা আলটিমেটলি এখন b² বের করা যাবে না, বলো b² বের করব, জাস্ট 4/3 ওই পাশে পাঠিয়ে দাও। ওই পাশে 1/4 ছিল ইন্টু 4/3। দেখো ম্যাথটা শেষ। তার মানে b² এর ভ্যালু হচ্ছে 1/3, বুঝছো? আলটিমেটলি দেখো b² এর ভ্যালু আমি পেয়ে গেছি। তো মোটামুটি ম্যাথ তো শেষ, আমি এর ভ্যালুও জানি, তার মানে a² জানবো। তার মানে অ্যান্সারটা কি হবে বলো? দেখো অনেক সুন্দর ছিল ম্যাথটা। অ্যান্সার হবে x²/a²। সমান কত ছিল? 2/√3, তাহলে সেটার স্কোয়ার করো। এটার স্কোয়ার হচ্ছে 4/3 প্লাস y²/b²। তাহলে b² করলে কত? b² এর ভ্যালুই 1/3 ছিল, ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। দেখছো কত সুন্দর একটা ম্যাথ ছিল। সবকিছুই দেওয়া ছিল, কিন্তু তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেন না বুঝলে তুমি জীবনও পারবা না, আগাইতেই পারবা না। তো আশা করি এটা বুঝছো। তাহলে আমি পরের ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটার দিকে তাকাও, কি বলছে? উপবৃত্তের একটি উপকেন্দ্র ও নিকটতম নিয়ামক রেখার দূরত্ব 14 সেন্টিমিটার। এই যে হ্যান-ত্যান কথাগুলা বললাম, এবার তোমার কাছে খুবই কঠিন মনে হবে, সেজন্য আমি বলি তুমি একটা চিত্র আঁকো। ছোটখাটো করে আঁকো, কোনো সমস্যা নাই, সবসময় খাতায় একটা চিত্র রাখবা। আচ্ছা, এই যে চিত্রটা আমি আঁকছি, এটা একটা আমার কাঙ্ক্ষিত উপবৃত্ত। তো তোমার এখানে উপবৃত্তের সমীকরণ চায় না, জাস্ট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে। ও আচ্ছা, খুবই ভয়ঙ্কর কথা। এখন তুমি এইদিকে দেখো, তোমার যে ইনফরমেশনটা দিছে সেটা তুমি এখন পড়তে পারবা। উপকেন্দ্র দেওয়া আছে, ইটস ওকে। উপকেন্দ্র নরমালি এখানে থাকে, ধরলাম আছে। তারপর হচ্ছে নিয়ামক রেখার, তার নিকটতম নিয়ামক রেখা। তুমি খেয়াল করো, নিয়ামক রেখা এইদিকে থাকতে পারে। এই যে দেখো নিয়ামক রেখা এখানে একটা থাকে, আবার এখানে একটা থাকে। এখন তুমি বলো এইটা উপকেন্দ্র, এটার থেকে নিয়ামক রেখা কাছে কোনটা? এইটা। দেখো এটা অবশ্য অনেক দূরে হবে, তার মানে এটার কথা বলছে। ওকে, নিকটতম নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে 14, তার মানে কোন দূরত্ব বলতো? অবশ্যই এইটুক দূরত্ব বলছে, বুঝছো? মানে উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক রেখার দূরত্ব এটা 14 সেন্টিমিটার, বুঝছো? তো এখন তুমি দেখো এটা কিভাবে সম্ভব। এটা সম্ভব হচ্ছে এইভাবে, দেখো আমরা সবাই হচ্ছে এইটুক দূরত্ব বের করতে পারি। এই যে পুরা দূরত্ব মানে হচ্ছে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বটা হচ্ছে a/e, সেটা আমরা জানি, ঠিক আছে? a/e। আবার তুমি কি জানো? তুমি আবার এটা জানো যে কেন্দ্র থেকে, সরি, কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এই যে ধরো ফোকাস বা উপকেন্দ্র, সেটার দূরত্ব কি হয়? ae, সেটাও জানি। তাহলে তুমি দেখো, তুমি হচ্ছে এতটুক দূরত্ব জানো, আবার পুরা দূরত্বটাও জানো। তাহলে পুরাটা দূরত্ব থেকে যদি এইটুক বাদ দিয়ে দাও, তাহলেই তো তুমি এই দূরত্বটা পাবা। তো সেই কাজটাই আমি করব। তার মানে আমাকে যেটা দেওয়া আছে, পুরা দূরত্বটাকে আমি লিখলাম, সেটা হচ্ছে a/e।
মাইনাস উপকেন্দ্রের দূরত্বটা লিখলাম, সেটা হচ্ছে এই, এবং এই ভ্যালুটাই আসলে 14 দেওয়া ছিল। তুমি যদি এইটুক বুঝো, তোমার ম্যাথ মোটামুটি শেষ, মানে তোমাকে কোশ্চেনটাই বুঝতে হবে। তো দেখো, এটা জাস্ট ক্যালকুলেশন করব। দুই পাশ থেকে এ কমন নেওয়া যায়, ওকে এ কমন নিলাম, তাহলে এখানে থাকবে 1/e মাইনাস ই ইকুয়াল টু হচ্ছে 14। এখন একটা মজার বিষয় দেখো, এর ভ্যালুটা দেওয়া ছিল, হ্যাঁ, বসায় দেই। তাহলে এ 1/e মানে ইনভার্সলি দেওয়া আছে, তো এটা যেহেতু 3/4, তুমি উল্টা ভাবে 4/3 লিখে দাও, শেষ। মাইনাস এর ভ্যালু কত? 3/4, সেটাও লিখলাম, ইকুয়াল টু 14। এ এটার লসাগু কত হবে? 12। তাহলে 4 4 4 16 হবে, ক্যালকুলেশন কইরো। এখানে হবে 9 ইকুয়াল টু 14। তাহলে এ ইন্টু কত হবে? নিচে 12, উপরে হবে 7 ইকুয়াল টু 14। তাহলে এর ভ্যালু কি হবে বলো? সব ওই পাশে গুণ করে দাও। তাহলে 14 সাথে 12 হবে গুণ, যেহেতু নিচে ছিল, আর 7 হবে ভাগ, ঠিক আছে? তাহলে 7 দুগুণে 14, 12 দুগুণে 24, তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেছি 24। দেখছো? তো এর ভ্যালু যদি 24 পেয়ে যাই, এবার বলো আসলে আমার চাইছে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমি জানি, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2b² / a। আমি অলরেডি এর ভ্যালু পাইছি, কিন্তু বি স্কয়ার এখনো পাই নাই। তো সেটার জন্য হচ্ছে আমার এর ভ্যালু থেকে বি স্কয়ারটা বের করতে হবে। সেটা কিভাবে সম্ভব দেখো, তুমি দেখো আমরা সবাই সমান কি জানি বলো, বা স্কয়ার সমান কি জানি? স্কয়ার সমান 1 মাইনাস b²/a², এটা সবাই জানি। তাহলে স্কয়ার সমান কত? এর ভ্যালু কত ছিল? 3/4, সেটা স্কয়ার করো, 9/16 ইকুয়াল টু 1 মাইনাস b²/a²। a² এর ভ্যালু কত হবে? 24² হবে, বিশাল ভ্যালু। 24² এর ভ্যালু কত সেটা তো আমি জানি না। আচ্ছা যাই হোক, এই পাশে নিয়ে আসি, b²/24² ইকুয়াল টু 1 মাইনাস 9/16। ক্যালকুলেশনটা করো, লসাগু 16, তাহলে 7 হবে, হ্যাঁ। এখন তাহলে শুধু b² সমান কি হবে বলো, ওই পাশে পাঠিয়ে দেই, 24² ইন্টু 7 ডিভাইডেড বাই 16। এখন এটার ভ্যালু কত হবে? আমার কাছে ক্যালকুলেটর নাই, কিভাবে করবো এটা? আচ্ছা, 24 স্কোয়ারকে আমি লিখে দিচ্ছি 24 ইন্টু 24 ইন্টু 7 ডিভাইডেড বাই 16। আচ্ছা, এরপর 24 কে আমি ধরো লিখতে পারি, কত লিখতে পারি বলো? 3 ইন্টু 8 লিখতে পারি না? 3 8 24 ইন্টু 24 ইন্টু 7 ভাঙলাম, ডিভাইডেড বাই 16। এবার যেটা হবে, আমি এটা করছি 8 দুগুণে 16, নিচে থাকবে 2 থাকবে, কাটাকাটি করি, যে এখানে দেখাই। তাহলে নিচে জাস্ট 2 থাকবে, উপরে থাকবে 3 ইন্টু 24 ইন্টু 7। 2 দিয়ে 24 কেও ভাগ করতে পারি, তাহলে উপরে 12 থাকবে। 3 ইন্টু 12 ইন্টু 7, আর কিছু থাকতেছে না। 7 12 84, আর 3 84, 252 সম্ভবত। ভুল হইতে পারে, তুমি একটু দেখে নিও, হ্যাঁ। 252 252 হবে b² এর ভ্যালু। তার মানে আমার এই যে অ্যান্সারটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে বাবা? 2b²। ওকে, 2 ইন্টু b² মানে 252 বাই এ মানে 24। এখন 2 2 জায়গায় কাটতে পারো, নিচে থাকবে 12, উপরে 252। আবার 2 দিয়ে সবাইকে কাটি, উপরে 126, নিচে হবে 6। আরো 2 দিয়ে কাটবো, তাহলে উপরে হবে 63, নিচে হবে 3। 3 দিয়ে 63 কে কাটলে অ্যান্সার হবে 21। এটাই হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ঠিক আছে, ভুলও হইতে পারে, তুমি একটু ক্যালকুলেশনটা চেক করে দেখো। তো দেখো, আমি এটাও পারলাম। তো এখন দেখি পরের ম্যাথটা কি আছে, দেখি।
কোশ্চেনটার দিকে তাকাও। এখানে বলছে দুইটা বিন্দু দিয়ে দিছে এবং এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে বৃহৎ অক্ষ ধরে কণিকের সমীকরণ নির্ণয় করতে বলছে। এটার মানে কি বুঝো? এটার মানে হচ্ছে এরকম, এদিকে তাকাও। তুমি আন্দাজে এখন কেন্দ্রটা 0 0 তে নিতে পারবা না দেখা, কিন্তু যাই হোক আমি এই যে আঁকা ট্রাই করতেছি। ধরো এটা একটা উপবৃত্ত, ইটস ওকে। এখন তোমাকে বলছে দুইটা বিন্দু দিয়ে দিছে এবং বলছে এই দুইটা হচ্ছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটা হচ্ছে বৃহৎ অক্ষ। তার মানে দুইটা বিন্দু, একটা এখানে আছে একটা এখানে আছে এবং এই দুইটার সংযোগ বিন্দুটাই হচ্ছে বৃহৎ অক্ষ। আশা করি কি বলছি তুমি বুঝতে পারছো, বা কি বলছে সেটা তুমি বুঝছো। তাহলে তোমার এই যে একটা বিন্দু, সাপোজ আমি এটাকে কি ধরবো, সাপোজ এটাকে এই বিন্দু ধরলাম 7,3, এই বিন্দুটা, ঠিক আছে। আবার এখানে যে বিন্দুটা সেটাকে ধরলাম বি, বি সমান ধরলাম -1,3। আশা করি এইটুক বুঝছো। এখন এই দুইটার সংযোগ রেখাকে বৃহৎ অক্ষ ধরবা। তার আগে তুমি একটা মজার বিষয় দেখো, এই দুইটাই যদি সংযোগ রেখা হয় বা শীর্ষবিন্দু হয়, তাহলে এদের মাঝখানেই তো কেন্দ্র থাকবে, তাই না? তার মানে কেন্দ্রটা এখানে হবে। তাহলে কেন্দ্রটাও বের করা সম্ভব। কেন্দ্র মধ্যবিন্দু কিভাবে বের করে বলতো? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে, তাই তো? সেটাই এই যে এখান দিয়ে করি। 7 এবং -1, এদিকে দেখো, 7 - 1 দুইটা যোগ করলে হবে 6, 2 দিয়ে ভাগ করলে হবে 3। তার মানে কেন্দ্রটা, এই যে কেন্দ্রটা, সেটার একটা স্থানাঙ্ক হবে 3। আবার দ্বিতীয়টা দেখো, এখানে হচ্ছে 3 এবং 3 দুইটা যোগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে কেন্দ্রটা কিন্তু 3,3। কেন্দ্রকে আমি ও দিয়ে দেই, হ্যাঁ, ও বিন্দু। তো দেখো আমি অনেক ইনফরমেশন অলরেডি বের করে ফেলছি। এখন জাস্ট হচ্ছে আমার সমীকরণটা বের করার চেষ্টা করতে হবে। তো জাস্ট এইদিকে দেখো এটা কিভাবে সম্ভব। একটা মজার বিষয় দেখো, এই যে দুইটা বিন্দুকে সংযোগ রেখা ধরে অক্ষ ধরতে বলছে বা বৃহৎ অক্ষ ধরতে বলছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে? 2a হবে না? এবং দুইটা বিন্দু যেহেতু দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আমি দূরত্বের সূত্র দিয়ে বের করতে পারবো, এটা পসিবল, ঠিক আছে। আর তুমি দেখো, তুমি যেহেতু অনেক বেশি চালাক, তুমি সরল রেখা পড়ে আসছো, কি দরকার এত বড় একটা সূত্র অ্যাপ্লাই করার? তুমি জাস্ট খেয়াল করো, এখানে y এর স্থানাঙ্ক 3, কেন্দ্র তো এটা 3, আবার দেখো শীর্ষ তো 3 আছে, তার মানে 3 আছে, তার মানে এটা একটা সোজা পথেই চলছে। এটা এখানে y এর ভ্যালু চেঞ্জ হয় নাই, বুঝছে? চেঞ্জ হয় নাই, জাস্ট সে এইদিকেই গেছে, y একটু উপরে উঠায় নাই। তার মানে x এর ভ্যালু গুলা চেঞ্জ হয়েছে। তার মানে তুমি বুঝতে পারবা যে এটা কতটুকু দূরত্ব গেছে। তুমি জাস্ট খেয়াল করো তো, এখানে যদি এটা -3 হয়, আবার এটা যদি হয় 3, এটা যদি -1, এই যে x এর ভ্যালু -1 এবং এখানে x এর ভ্যালু 3, তাহলে বলো তো এতটুকু দূরত্ব কত? এটা অবশ্যই 4 হবে। আর এটা যদি তোমার বুঝতে কষ্ট হয়, এই দিক থেকে চিন্তা করো, এটা 7, এটা 3, তাহলে বলো মাঝখানের দূরত্ব কত? অবশ্যই 4 হবে। দেখো, 7 থেকে 4 ঘর কমলেই কিন্তু সে 4 হয়। তার মানে আমি বুঝতে পারি যে এইটুক 4, এইটুকু 4, তার মানে বৃহৎ অক্ষটা অবশ্যই 8 হবে। আর তুমি যদি এটা না বুঝো, তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করো। আমি কিন্তু করব না, আমি ধরে নিলাম 2a = 8। আমি এটা বুঝে গেছি, দেখি। তাহলে অবশ্যই a সমান কত হবে? a সমান হবে 4। শেষ। এর ভ্যালু যদি 4 হয়, তুমি একটা মজা দেখো, e এর ভ্যালু দেওয়া আছে, তো e এর থেকে তো আমি b ও বের করে ফেলতে পারবো। কারণ কি দেখো, কারণ আমি জানি e স্কয়ার সমান 1 - b স্কয়ার বাই a স্কয়ার। দেখছো? তাহলে e স্কয়ার এর ভ্যালু কত লিখবো? e স্কয়ার এর ভ্যালু হচ্ছে 3/4 লেখো, equal to 1 - b স্কয়ার বাই a স্কয়ার। a স্কয়ার মানে কত? 16। এক পাশে নিয়ে আসো, b স্কয়ার বাই 16 equal to 1 - 3/4, 1, এটা হইছে। তাহলে b স্কয়ারটা কি হবে? 16টা ওই পাশে পাঠায় দাও। 16 যদি গুণ হয় 4 দিয়ে ভাগ হয়ে জাস্ট 4 থাকবে। দেখছো, b স্কয়ার এর ভ্যালু পেয়ে গেছি। আর a স্কয়ার এর ভ্যালু কত হবে? দেখো, এখান থেকে তুমি তো a স্কয়ার সমান 16 লিখতে পারো। তার মানে তোমার অ্যান্সারটা মোটামুটি শেষ। কিন্তু একটু প্রবলেম আছে, দেখো আন্দাজে লিখে দিও না। সেটা হচ্ছে তোমার, প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা খুব বেশি কিছু না। সেটা হচ্ছে কেন্দ্রটা কিন্তু 0 0 তে নাই, দেখো। তাহলে তুমি যে অ্যান্সারটা লিখবা সেটা এইভাবে লিখতে হবে। দেখো আমি কিভাবে লিখি।
তোমাকে লিখতে হবে এক্স মাইনাস কেন্দ্রের স্থানাঙ্ক কত 3 সেটা লিখতে হবে 3 স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু কত লিখবা 16 প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের স্থানাঙ্ক 3, এই যে স্থানাঙ্ক 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ারের ভ্যালু কত 4 ইকুয়াল টু 1। আশা করি এটা বুঝছো, এটাই হবে অ্যান্সার। তুমি যদি এটা বুঝো তোমার ম্যাথ কিন্তু শেষ। সুন্দর একটা ম্যাথ ছিল, মানে যতটা না কঠিন তার চেয়ে অনেক অনেক বেশি হলো এটা টেকনিক্যাল ম্যাথ। এটা তুমি যদি ধরতে পারো তাহলে ইজি, আদারওয়াইজ এটা অনেক কঠিন, অবশ্যই অনেক কঠিন হবে। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো কোশ্চেনটা কি বলছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটি স্থানাঙ্ক দিয়ে দিছে এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দিয়ে দিছে। এই ম্যাথটা কিন্তু একটু নতুন টেকনিকে সলভ করতে হবে। আমি জানি না এটার বেসিক নিয়ে আলোচনা করছিলাম কিনা, আমি পুরোপুরি শিওর না। তুমি জাস্ট এখন একটু দেখো 2 মিনিটের বেসিক, তুমি বুঝতে পারবা। এটা যদি একটা উপবৃত্ত হয়, ঠিক আছে, তাহলে এটার তো দুইটা ফোকাস থাকবে তাই না, উপকেন্দ্র থাকবে। এই যে এইদিকে তাকাও, আমি ধরে নিলাম একটা ফোকাস হচ্ছে এইটা, ধরে নিলাম এটা একটা ফোকাস আর এটা একটা ফোকাস, তাহলে কেন্দ্রটা হয়তো এখানে থাকবে। এখন তুমি যদি উপবৃত্তের ফোকাস থেকে যেই কোনো একটা বিন্দু নাও উপবৃত্তের উপরে, যেই কোনো একটা বিন্দু, সাপোজ আমি বিন্দুটা এই যে সাপোজ কোনটা ধরবো, ধরলাম এইটা, এই যে একটা বিন্দু ধরলাম পি, পি সমান এক্স ওয়াই, এটা ধরলাম। ধরার পরে যেটা হবে, তুমি এইদিকে দেখো, হ্যাঁ ধরার পরে একটা ফোকাস থেকে ওইটার যে দূরত্ব তৈরি হবে, সাপোজ আমি এই যে দূরত্ব নিচ্ছি, আবার আরেকটা ফোকাস থেকে এই যে উপকেন্দ্র থেকে যে দূরত্ব হয় ওই বিন্দুটার, দুইটার যোগফল হবে বৃহৎ অক্ষের সমান। আমি জানি না এটা তুমি বুঝছো কিনা, দেখো প্রয়োজনে আবার দেখো। এই যে এইদিকে আমি বলতেছি, তোমার একটা ফোকাস, সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে এস প্রাইম আর একটা হচ্ছে এস, তাহলে প্রথম যে দূরত্ব সেটা হচ্ছে এস প্রাইম পি, দ্বিতীয়টা হচ্ছে এস পি, এই দুইটার যোগফলটা হবে বৃহৎ অক্ষের সমান, এই যে বৃহৎ অক্ষটার সমান হবে একটু, মানে আমি লিখে ফেলতেছি, এই যে দেখো এইদিকে সেটা হচ্ছে এরকম হবে এস প্রাইম পি, এটা একটা দূরত্ব, এই যে দেখো এস প্রাইম পি প্লাস এস পি ইকুয়াল টু হবে বৃহৎ অক্ষ, ধরে নিলাম বৃহৎ অক্ষ তুমি জানো 2a। এটা এই কন্ডিশন যদি হোল্ড না করে, সত্যি না হয়, তাহলে এটা উপবৃত্তই হবে না। যে কোনো উপবৃত্তের ক্ষেত্রে এটা সত্যি হয়, আগে এরকম ম্যাথ ছিল না, মানে খুব বেশি এই কনসেপ্টটা দরকার হয় না, কিন্তু এখন দেখলে এটা ওইভাবেই করতে হবে। কারণ কি, কারণ এখানে দুইটা উপবৃত্তের ফোকাস দিয়ে দিছে, দেখো উপকেন্দ্র দিয়ে দিছে এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দিয়ে দিছে, দেখো অক্ষের দৈর্ঘ্য দিয়ে দিছে, দেখছো, তার মানে এটা দিয়েই করতে হবে, স্বাভাবিক। ম্যাথ মোটামুটি শেষ, এখন তুমি ক্যালকুলেশন করো। তো শুরু করি, দেখো এখন তুমি বলো এস প্রাইম পি এই দূরত্বটা কিভাবে বের করবো। এস প্রাইম তো দেওয়া আছে, ধরো এইটা, আর পি বিন্দু তো জানাই আছে, তাহলে বিন্দুটার দূরত্ব দেখো রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কি হবে ওয়াই মাইনাস 1, সেটা প্লাস হয়ে যাবে মাইনাস 1 প্লাস হোল স্কোয়ার হবে, ঠিক আছে, এটা হচ্ছে এসপি প্রাইম প্লাস, এবার হচ্ছে এসপি, এসপি কিভাবে বের করবা, ধরে নাও এই যে এটা হচ্ছে এস, যেহেতু আগেরটা এস প্রাইম ধরছো, এটা এস আর পি তো ফিক্সড, তাহলে এসপি দূরত্বটা হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু এটা নেগেটিভ এই জন্য প্লাস হয়ে গেল, ইকুয়াল টু বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, সেটা দেওয়া আছে 2√5, এই যে লিখে দিলাম 2√5, শেষ। দেখছো, এখন তুমি এইদিকে তাকাও, এখন কি করবে, এটা একটু ক্যালকুলেশন, এটা এত জটিল কিছু না, এটা সিম্পল ম্যাথ। তোমার ম্যাথটা এখানেই শেষ হয়ে গেছে, তুমি যদি এটা বুঝতে পারো। এখন তুমি জানো এটা যদি এখানে রাখা বর্গ করি বিশাল কিছু হয়ে যাবে, এজন্য এক পাশে নিয়ে গেলে ভালো হয়। তা আগে এক পাশে নিয়ে যাই যে কোনো একটাকে, ধরো এটা রেখে দিলাম এক্স মাইনাস 3 হোল স্কোয়ার
প্লাস y plus 1 whole square equal to 2 root 5 minus x minus 1 whole square plus y plus 1 whole square। এখন দুই পাশে কি করব, বর্গ করব, কারণ আমি রুটটা দূর করতে চাই। তো বর্গ করলে এখানে কি হবে, x minus 3 whole square plus y plus 1 whole square ইকুয়াল টু কি হবে, এটা a minus b whole square হয়ে যায় না, এটা a এটা b, বিশাল কিছু। তো a minus b whole square কি করতে হয়, আগে a স্কয়ার, এটার স্কয়ার করলে কত হবে, 20 হবে। একটু দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারটা আগে করে ফেলি, পরে 2ab। b স্কয়ার মানে কি, a স্কয়ার মাইনাস 2ab, ওকে মাইনাস 2। আচ্ছা দেখো, a স্কয়ার মাইনাস 2 a মানে 2 রুট 5, ঠিক আছে, 2a এরপরে দেখো b, b কত, b এই যে এটা x minus 1 whole square y plus 1 whole square a square minus 2ab plus b square, b square করলে কি হবে, এটা রুটটা চলে যাবে, জাস্ট এটাই রুটটা চলে গিয়ে হবে। তাহলে কি হবে, এটা হচ্ছে প্লাস x minus 1 whole square plus y plus 1 whole square। এখন এই ক্যালকুলেশনটা আর একটু, এই বোরিং কাজটা আমার করতে হবে। দেখো বোরিং কাজ কিন্তু করো, দেখো এটা ভাঙি, তাহলে x স্কয়ার minus 6x plus 9 plus y plus whole 1 কে ভাঙো, 1 plus y plus 1 whole square, তাহলে y square plus 2y plus 1 equal to, এই পাশে দেখো কত হয়, 20 minus 4 root 5, ঠিক আছে, ইনটু এটা থাকবে, এটা তো যায় না, ঠিক আছে, x minus 1 whole square plus y plus 1 whole square প্লাস কি হবে, এই যে এটাকেও ভেঙে ফেলো, ঠিক আছে, এটা ভাঙলে কি হবে, x minus 1 whole square, সে এত কষ্ট আমার করা লাগতো না। দেখো x minus 1 whole square কে ভাঙো, এই যে এখনই দেখতেছি আমার কেন কষ্টটা করা লাগতো না। x minus 1 whole square সমান কি হবে, x square minus 2x plus 1। দেখো কষ্টটা হচ্ছে এই যে এখানে y plus 1 whole square এখানেও আছে, এই দুইটা তো দুই পাশ থেকে চলে যায়, এটা নিয়ে কাজ না করলেও হইতো। হুদাই আমি একটু বেশি কষ্ট করলাম, এই যে এই অংশটা দরকার নাই, ঠিক আছে, ওই পাশে তো লিখি নেই। দেখো ছোট হয়ে গেল। এখন জাস্ট দেখো কি করব, এক পাশে নিয়ে আসি, ইকুয়াল টু, দেখো এখানকার এক্স স্কোয়ার এখানকার এক্স স্কোয়ার বাদ হয়ে যাবে, ঠিক আছে, তারপর এখানে মাইনাস 6x মাইনাস 2x, তাহলে এই পাশে থাকবে মাইনাস 4x, এখানে পজিটিভ 1 এখানে 9, তাহলে এই পাশে জাস্ট 8 থাকবে। আবার এখানে 20 আছে, এটা এই পাশে চলে আসলে কত হবে, 20, এই পাশে আসলে মাইনাস 20 হবে, ইকুয়াল টু জাস্ট কি হবে, মাইনাস 4 রুট 5 root over x minus 1 whole square plus y plus 1 whole square, ঠিক আছে। এখন জাস্ট কি করতে হবে, আর একটু ক্যালকুলেশন করতে হবে না, খুবই ভয়ঙ্কর। আবার স্কোয়ার করে দেই, স্কোয়ার করলে এই রুটটা চলে যাবে, বুঝছো, আবার স্কোয়ার করলে এটাও বিশাল একটা কিছুর স্কোয়ার, মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তিনটা রাশির স্কোয়ার করে ফেলি একবারে। এই স্কোয়ার, এই স্কোয়ার মানে কত, 16x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি না এত বড় করতে হবে না, আরো ছোট করে নেই আগে। এটা হচ্ছে তোমার এখানে মাইনাস 4x মাইনাস 12, কারণ 8 থেকে যদি আমি 20 বিয়োগ করি এটা মাইনাস 12 থাকে, আর ওই পাশে তো মাইনাস 4 রুট 5 ইন্টু এই রাশিটা থাকে, তাই না। খুবই বোরিং লাগতেছে আমার ক্যালকুলেশনটা। এখন দুই পাশে মাইনাস দিয়ে গুণ করলে এটা কি হবে, 4x প্লাস 12 হবে, এটা পজিটিভ, এটাও পজিটিভ হয়ে গেল 4 রুট 5, আর এখানে এটা তো থাকলোই। ক্যালকুলেশনটা কঠিন তো এই জন্য বোরিং মনে হচ্ছে, এই জন্য করি, দেখি কি হয়, তা না হলে বলতাম যে তোমরা করে ফেলো।
আচ্ছা দেখো এটার হোল স্কোয়ার করি, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মানে 16x স্কোয়ার প্লাস 2ab। তবে 2ab করলে 4 12 48 96 হবে। 2ab x প্লাস b স্কোয়ার মানে 144 12 স্কোয়ার। এই পাশে স্কোয়ার করলে 4√5 16 এবং 5 গুণ করলে 80। আর এখানে রুটটা চলে গিয়ে কি হবে x মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার মানে y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 শেষ। তাহলে এখানে দেখো এখানে আছে 80 16x স্কোয়ার, এখানে হচ্ছে 80x স্কোয়ার। তাহলে তুমি দেখো তো এই পাশে আর কয়টা থাকবে, 64টা x স্কোয়ার থাকবে। আবার এখানে হচ্ছে 96x আর এখানে হচ্ছে মাইনাস 160x। আরো যদি এই পাশে আইসা বিয়োগ হয়, ঠিক আছে, তাহলে 96 মাইনাস 160 মাইনাস 256 হবে, 256টা এক্স। তারপরে এখানে দেখো 80 ইন্টু 1 তাহলে 80, এখানে হচ্ছে 80 ইন্টু 1 80, আবার এখানেও আছে 80 তাহলে 160, তার সাথে 144 ওই পাশে গিয়ে বিয়োগ হবে, তাহলে জাস্ট এই পাশে 16 থাকবে, বুঝছো? এখানে জিরো, এখান থেকে সব নিয়ে গেছি। প্লাস কি হবে 80 ইন্টু ওয়াই স্কোয়ার, 80y স্কোয়ার, তারপরে প্লাস 160y প্লাস 160y এই পর্যন্তই, বাকিটা তো করছিলাম। এটা সমান জিরো। তাহলে দেখো এই যে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উপবৃত্ত। তুমি কিভাবে বুঝবে এটা উপবৃত্ত? এই যে আমি বুঝতেছি যে এক্স স্কোয়ারের সহগ 64, ওয়াই স্কোয়ারের সহগ 80, দুইটা ভিন্ন, তাহলে এটা উপবৃত্ত। যদি একটু সাজায় লিখি এরকম 64x স্কোয়ার প্লাস 80 ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস 2566 প্লাস 15160 ওয়াই প্লাস হচ্ছে 16 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। যেটা ঠিক আছে এটা অ্যান্সার। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি এরপরে কি ম্যাথ আছে। দেখো এখানে হচ্ছে একটা রেখা দিয়ে দিছে, রেখাটা একটা সরল রেখা, যেহেতু সবগুলা পাওয়ার 1, এই সরল রেখাটা এত উপবৃত্তকে স্পর্শ করে, বুঝছো? এবং সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। বলছে স্পর্শ যে করে সেটা দেখাইতে, তো সেটা কিভাবে সম্ভব, স্পর্শ করলে দেখাবো। তো ব্যাপারটা এরকম, তুমি যদি চিত্রের মাধ্যমে দেখো, জাস্ট আমি ধরে নিচ্ছি ধরো এটা একটা উপবৃত্ত, ঠিক আছে, আর ধরো একটা সরলরেখা আমি এঁকে দিচ্ছি, সাপোজ ধরো এইখানে এই যে স্পর্শ করছে, বুঝছো, এখান দিয়ে স্পর্শ করলো। তো এই যে স্পর্শ করছে এই চোখে, এটা তো চিত্রের মাধ্যমে দেখছি, কিন্তু তুমি ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবা, সেটা পসিবল। ম্যাথমেটিক্যালি আমি যেটা করব, তুমি খেয়াল করো, যদি এই যে ধরো সরল রেখাটা সেটা যদি এখানে থাকতো, সাপোজ সরল রেখাটা যদি এই জায়গায় থাকতো, তাহলে এখানে কিন্তু দুইটা সলিউশন তৈরি হইতো, একটা সলিউশন এখানে একটা এখানে, মানে দুইটা ছেদ বিন্দু তৈরি হইতো, কথা বুঝছো? কিন্তু এখন কি হয়, যখন স্পর্শ করে তখন হচ্ছে একটা বিন্দুতে ছেদ করে, মানে একটাই সলিউশন থাকে। তো যদি কোনো কারণে এটা সমাধান করে, মানে এই উপবৃত্ত এবং এই রেখাটা সমাধান করে যে দ্বিঘাতি ইকুয়েশনটা আসবে, সেটার যদি দুইটা সমাধান থাকে তাহলে বুঝতে হবে সে স্পর্শ করে নাই। আর যদি শুধু একটাই সমাধান থাকে বুঝতে হবে স্পর্শ করছে। তো এটা নিয়ে আরো পরে কথা বলবো, একটা সমাধান বলতে কি বোঝাচ্ছে। মানে ধরো দ্বিঘাতি ইকুয়েশনের তো দুইটাই সমাধান থাকবে, কিন্তু সেই দুইটাই একই হবে। আর আমরা বহুপদী নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমরা পড়ছি যে কোনো একটা দ্বিঘাতি ইকুয়েশনের দুইটা সমাধান একই রকম হবে কখন, যখন ডিসক্রিমিনেন্টের মানটা জিরো হবে। আচ্ছা যাই হোক, তুমি একটু পরে দেখবা, এইদিকে দেখো, যেহেতু এই রেখাটা এখানে স্পর্শ করছে তাই এটা একটা সলিউশন, মানে এটা বসায় দিতে পারবা। তো সেটাই আমি করব শুরুতে। দেখো আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু, কি লিখতে পারি বলো তো, আমি লিখতে পারি, দেখো আমি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 5। এটা কি লেখা যায় বলো? জাস্ট এক্স কে এক পাশে নিয়ে গেছি, দেখো এক্স ওই পাশে নিলাম, ওয়াই প্লাস 5 ইকুয়াল টু এক্স। এটা হচ্ছে এক নাম্বার রেখা দিলাম।
আর তোমার উপবৃত্তের ইকুয়েশনটা কি ছিল? সেটা ছিল 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144। এটা ঠিক আছে, এটাকে 2 নাম্বার দিয়ে দেই। তো এই দুইটা সলভ করি, মানে একটার মধ্যে একটা বসায় দেই, তাহলে সেটাই করি। ধরো 9x স্কোয়ার, তাহলে 9 x এর জায়গায় লিখবো y প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার হয়ে গেল প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144। সলভ করা শুরু করতেছি। ওকে, 9 y প্লাস 5 হোল স্কোয়ার মানে কত? y স্কোয়ার প্লাস 10y প্লাস 25 লিখলাম প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144। 9 দিয়ে সবাইকে গুণ করো, 9 দিয়ে সবাইকে গুণ করবে 9y স্কোয়ার প্লাস 90y প্লাস 9 ইন্টু 25 মানে 225 প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144। এবার কি করব? জাস্ট 144টা এই পাশে নিয়ে আসি, বাম পাশে, ডান পাশে না বাম পাশ, আচ্ছা বাম পাশ মনে হয়। আর 9 এবং 16y স্কোয়ার দুইটা যোগ করে 25y স্কোয়ার প্লাস 90y, আর এটা এই পাশে আইনা বিয়োগ করলে কি হবে? 56 81 হবে প্লাস 81 ইকুয়াল টু 0। দেখছো, এটা একটা দ্বিঘাতী ইকুয়েশন হয়ে গেছে, দেখছো? এখন এই দ্বিঘাতী ইকুয়েশনের দুইটা সমাধান থাকবে, এটা আমি জানি। দুইটা সমাধান যদি একই রকম হয় সেই ক্ষেত্রে ডি এর মানটা শূন্য হবে, আশা করি এটা জানো। ডি সমান মানে হচ্ছে, দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা বহুপদী চ্যাপ্টারের কনসেপ্ট। আমি যেহেতু এটা কি স্পর্শক দেখানোর চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমি চাই এখানে একটা সমাধান থাকুক। যদি সে মাঝখানে অন্য কোথাও হয় সেক্ষেত্রে দুইটা সমাধান থাকবে এবং সেটা স্পর্শক হবে না। স্পর্শক যদি তাকে হইতে হয়, অবশ্যই ডি এর মান 0 হইতে হবে। এখন আমি দেখবো যে ডি এর মান শূন্য কিনা। নাও এ দেখো, নাও ডি সমান বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 90 স্কোয়ার। ওকে, 90 স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু 25, সি এর ভ্যালু 81। আচ্ছা, 90 স্কোয়ার কত? 9 নং 81, ঠিক আছে, 81, আরো মনে হয় দুইটা শূন্য হবে, আশা করি ঠিক আছে। মাইনাস 4 এবং 25, দেখো 4 25 100, 100 এবং 81 গুণ করলে কত হবে? 8100ই তো হবে, দেখো শূন্যই হইছে। তার মানে ডি এর ভ্যালুটা যেহেতু শূন্য আসছে, সুতরাং এটা একটা স্পর্শক। আমি এটা দেখাইলাম, বুঝছো? দেখানো শেষ, স্পর্শক হইছে। শোন, শোন বানান হয়েছে কিনা দেখো, ঠিক আছে, এটা স্পর্শক। এখন দ্বিতীয় কাজটা কি? জাস্ট স্পর্শ করছে, ইটস ওকে। এখন হচ্ছে স্পর্শ বিন্দুটা বের করবো। স্পর্শ বিন্দু বের করা কঠিন কিছু না। তুমি এইদিকে দেখো, যখনই ডি এর মান 0 হয় তখন খুব মজার কিছু কাজ করা যায়। এটাকে তুমি খুবই টেকনিক্যালি লিখতে পারবা। তুমি নিজে চেক করে দেখো, 25y স্কোয়ার, তুমি এটাকে লিখতে পারবা 5y প্লাস 9 হোল স্কোয়ার। তুমি এটা করে দেখো, ইকুয়াল টু 0। আমি জাস্ট কি করলাম, এটা এই যে এটা ভেঙে দেখো, এটা ভেঙে ভাঙলে দেখবে এটাই হবে। যে এ স্কোয়ার মানে কত? 25y স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 81, তারপর 2ab করো, দেখো 90y হবে। দেখো এটা হয়ে গেছে। তো এখন এটা যদি 0 হয়, তাহলে স্কোয়ার ওই পাশে রুট, রুট 0 মানে 0ই, তাহলে 5y প্লাস 9, এটার ভ্যালু 0 হবে, তাহলে y এর ভ্যালু কত হবে? -9/5। দেখছো, y এর একটা ভ্যালু পাইছি। অলরেডি আমি y এর স্থানাঙ্ক পেয়ে গেছি। y এর স্থানাঙ্ক যদি পাই, এখানে বসায় দিলেই তো x এর স্থানাঙ্ক পাবা। তো দেখো, সুতরাং x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু y প্লাস 5, y মানে হচ্ছে -9/5 প্লাস 5। এটা ক্যালকুলেট করো তো, ক্যালকুলেট করে কি হবে? -4 আসছে। আশা করি এটা ঠিক আছে। তাহলে দেখো, আমি স্থানাঙ্ক পেয়ে গেছি। x এর ভ্যালু হচ্ছে -4, y এর ভ্যালু হচ্ছে -9/5। এটা হচ্ছে আমার স্পর্শ বিন্দু, এটাই অ্যান্সার। বুঝছো? আশা করি এটা নিয়েও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? খুবই সুন্দর একটা ম্যাথ ছিল এবং দেখো পরীক্ষাও মোটামুটি আসছে।
তো আজকে এই পর্যন্তই ছিল। এখন আমাদের লাস্ট ম্যাথে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত উপবৃত্তটা শেষ হয়ে যাবে। মজার বিষয় দেখো, এখন আমরা প্যারামেট্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাচ্ছি। ঠিক আছে, প্যারামেট্রিক স্থানাঙ্ক দেখো, এই যে একটা বিন্দু দিছে, এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে, তাই না? পোলার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম দেখলে তুমি কিভাবে বুঝবা এমসিকিউ তে যে এটা উপবৃত্ত হবে? আমি তোমাকে শর্টকাট বলে দেই। শর্টকাট হচ্ছে সাইন থিটা এবং কস থিটা, এই দুইটা থাকতে হবে মাস্ট। তার সাথে যেই সহগটা যদি ভিন্ন হয় তাহলে বুঝবে এটা উপবৃত্ত। এই যে দেখো, এখানে সহগ √2, এখানে সহগ √3, দুইটা ভিন্ন, তাহলে এটা একটা উপবৃত্ত হবে। তো কিভাবে হয় সেটা দেখো, আমি একটা করে দিব, অন্যটা তোমরা করবা। দেখো, এখানে আর এবং থিটা, তাই না? এটা আর, সরি, এটা হচ্ছে ধরো এই যে প্যারামেট্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা তাহলে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। কারণ আমরা জানি কি থাকে, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই আকারে থাকে। তাহলে এটাই ধরো, এটা এক্স এর ভ্যালু হিসেবে ভূমিকা রাখবে, এটা ওয়াই এর ভূমিকা রাখবে। তাহলে তুমি লিখতে পারো এক্স ইকুয়াল টু কত, 4 cos থিটা। এখান থেকে বলো তো cos থিটার ভ্যালু কত হবে? cos থিটা সমান হবে x/4। এটা 1 নাম্বার দিয়ে রাখো। ঠিক তেমনি তুমি 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার ধরো y সমান দেওয়া আছে √5 sin থিটা। তাহলে বলো তো শুধু sin থিটা সমান কি হবে? y/√5। এটাকে আমি 2 নাম্বার দিলাম। এখন তুমি জাস্ট কি করবা জানো? 1 নাম্বার ইকুয়েশনকে বর্গ করো প্লাস 2 নাম্বার ইকুয়েশনকে বর্গ করে যোগ করে দাও। তো দেখো, বর্গ করে যোগ করা মানে কি? দেখো, এটাকে স্কোয়ার করে যোগ করো, ওকে? তাহলে এখানে স্কোয়ার করলে কি পাবা? cos স্কোয়ার থিটা। আবার এখানে 2 নাম্বার কি যোগ করলে কি পাবা? sin স্কোয়ার থিটা। বাম পাশ ইকুয়াল টু ডান পাশ স্কোয়ার করলে কি হবে? x²/4 প্লাস y²/√5² মানে 5। এখন দেখো তো, sin স্কোয়ার cos স্কোয়ারের ভ্যালু কত? 1 ইকুয়াল টু কি হয়? x²/4 প্লাস y²/5। দেখো, এটা তো আমরা সবাই জানি যে এটা একটা উপবৃত্ত, তাই না? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এটা যে উপবৃত্ত, কোনো কনফিউশন নাই। দেখছো, আমরা কিন্তু প্যারামেট্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় উপবৃত্তের ইকুয়েশনটা বের করছি। তো এটা একটা উপবৃত্ত হয়েছে, এটাও হবে, তুমি চেক করে দেখো। এবং তোমাকে বলছি শর্টকাট যে দুইটা কোফিশিয়েন্ট যেহেতু ভিন্ন, এটা এরকমই হবে। ঠিক আছে, এবং এটা শর্টকাটও দেখতে পারো। শর্টকাট হচ্ছে দেখো, এখানে 4 cos থিটা ছিল, এই জন্য x²/4 হয়েছে, ওই কোফিশিয়েন্টটা হয়েছে, তাই না? আবার এখানে কি হয়েছে? আচ্ছা, এখানে কিন্তু 4 স্কোয়ার হবে, দেখো কিন্তু 4 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, মানে এখানে যে কোফিশিয়েন্ট থাকবে সেটার স্কোয়ার। x²/4² প্লাস y²/√5² হয়েছে। তাহলে দ্বিতীয়টার অ্যান্সার কি হবে বলো তো শর্টকাটে? দ্বিতীয় এই যে এটার অ্যান্সার হবে x²/√2² মানে 2 প্লাস y²/√3² মানে 3 ইকুয়াল টু 1 হবে। দেখো, এটাই অ্যান্সার। দেখছো, শর্টকাটে। তা এটা আমাদের কাঙ্ক্ষিত উপবৃত্ত চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। মোটামুটি সব টাইপের ম্যাথ আমরা সলভ করছি, একাডেমিক এবং অ্যাডমিশন কোনোটাই বাদ রাখি নাই। এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ওখানে অ্যাক্টিভ থাকো, ওখানে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।